কুরবানি ঈদের খুশির আনন্দের পাশাপাশি শারীরিক সুস্থতার দিকেও আপনাকে নজর দিতে হবে। আসলে কোরবানি ঈদ মানেই খাওয়া আর খাওয়া। ঈদের এই আনন্দে বিভিন্ন খাবারের মাঝে মূল যে আয়োজনটি থাকে সেটি হচ্ছে মাংসের বিভিন্ন পদ। অবশ্যই মাংস খাবেন, কিন্তু থাকা চাই পরিমিত জ্ঞান ও সংযম। থাকতে হবে স্বাস্থ্য সচেতনতা। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। দর্শক হাজির হয়ে গিয়েছে, ডাক্তার আছেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। সঙ্গে রয়েছে আমি সানজিদা আক্তার শম্পা। আর আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে রেড মিটের পুষ্টি কথা। এই বিষয় নিয়ে বিশদ আলোচনা করতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন ডক্টর এস এম মুস্তাফিজুর রহমান, পুষ্টিবিদ ও লাইন ডিরেক্টর, জাতীয় পুষ্টি সেবা। আপনাকে স্বাগত আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। জি, প্রথমে আপনার কাছে আসলে জানতে চাচ্ছি, এই যে ঈদের মতো একটি সময় যায় আমাদের, আসলে খাবার দাবারের একটা বিরাট আয়োজন থাকে প্রতিটি ঘরে ঘরে। কোরবানি ঈদ বলেন বা যে কোনো উৎসবই বলেন, এই উৎসব মুখর পরিবেশে আসলে কোন ধরনের খাবার আসলে আমাদের গ্রহণ করা উচিত সেই সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম ঠিক এই সময়টাতে। ধন্যবাদ আপনাকে। আসলে শুধু কোরবানি ঈদ বা অন্য ঈদ যেটাই বলেন আপনি, আসলে যে কোনো সময়ে মানুষকে একটা নির্দিষ্ট পরিমাণ খাবার খেতে হবে এবং এই খাবারটা হতে হবে সুষম। এবং এই খাবারের মধ্যে আমি কোরবানির কথা পরে আসতেছে, মাংসের কথা পরে আসতেছে। একটা সুস্থ মানুষ সুস্থ থাকার জন্য সবসময় যে খাবারটা খায় তার 60% কাছাকাছি শর্করা জাতীয়। তাই শর্করা জাতীয় খাবার কোথায় পাওয়া যায়? ভাত অথবা রুটি, এই জাতীয় খাবার থেকে পাওয়া যায়। হ্যাঁ, 15 থেকে 20 ভাগ খাবে প্রোটিন। এই প্রোটিনের অংশটা দিয়ে আপনার রেড মিট এখন হয়তো সামনে 1 সপ্তাহ ব্যাপী খাবে। তারপরেও কিছু সমস্যা যাদের আছে, যাদের হার্টের সমস্যা আছে, আমাদের খাবারটা কিভাবে সাজাইতে হবে? খাবারটা সাজাইতে হবে সুষম খাবার। এটা ছোটবেলা থেকে শুরু করে একদমই জীবনের শেষ দিন বার্ধক্য পর্যন্ত। তো আমাদের খাবারটা আসলে যেটা হয় শতকরা 60 ভাগের কাছাকাছি। 60 ভাগের কাছাকাছি এই জন্য বলছি, আমরা যারা খুব কম শারীরিক পরিশ্রম করি, আমাদের ওইরকম কায়িক পরিশ্রম হয় না, তাদের জন্য 60 ভাগের নিচে হইলেই ভালো। এবং যারা শক্ত কাজ করে, যেমন রিক্সা চালক বা কৃষক বা ভারী কাজ করে, তাদের 60 ভাগের বেশি হইলে অসুবিধা নেই, তারা প্রচুর পরিশ্রম করে ওটা চলে যায়। 60 ভাগের কাছাকাছি আসলে শর্করা জাতীয় খাবার, তবে সেটা আমরা বাঙালি ভাতে পছন্দ করি, রুটি আছে, এই জাতীয় খাবারগুলি দিয়ে আসলে আমরা 60 ভাগ তুলতে হবে। তারপরে মাছ, মাংস, ডিম, দুধ, এই যে জায়গাগুলি আছে, এই জায়গাগুলিতে প্রোটিন জাতীয় খাবার, এতে আপনার মূল খাবারে 20 ভাগের বেশি হওয়ার দরকার নেই। তারপরে চর্বি জাতীয় খাবার 15 থেকে 20 ভাগের বেশি হওয়ার দরকার নেই। তা এখন বাকিটুকু কি হলো? বাকিটুকু খাবে আপনার ভিটামিন এবং মিনারেলস। ভিটামিন মানে খাদ্যপ্রাণ, মিনারেলস মানে হলো খনিজ লবণ। এই খাবারগুলো কোথা থেকে আসবে? এই খাবারগুলো মাছ, মাংস, ডিম আছে, তবে শাকসবজি, ফলমূল এসব জায়গা থেকে আসবে। এখন সামনে ঈদ আছে, কোরবানি আছে, কম বেশি সবাই কোরবানির মাংসের ভাগ নিজে কোরবানি দিলেও পাবে, না না দিলেও চারিদিক থেকে কম বেশি আসবে। এই সময়টাতে অবশ্যই কিছু বেশি খাবার হয়, তবে খেয়াল রাখতে হবে যারা সুস্থ আছেন তারা যদি একটু বেশি খেয়ে বেশি পরিশ্রম করে এটাকে মানে ভালোভাবে শরীরে জ্বালায় ফেলতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যাদের বাতের ব্যথা আছে, অন্যান্য কোলেস্টেরল রিলেটেড সমস্যা আছে, অন্যান্য সমস্যা আছে, তাদের ক্ষেত্রে ভুলে গেলে চলবে না যে তার একটা রোগ আছে এবং এই রোগটা এই রেড মিট বা এই যে আমাদের লাল মাংস বলি, বেসিক্যালি এটা গরুর মাংস বোঝায়, খাসির মাংস বোঝায়। আমরা ইভেন অনেকে অন্যান্য পশুও কোরবানি দিই, সে তার মধ্যে ভেড়া আছে, এখন তো উটও দিচ্ছে, মহিষ আছে। এই খাবারগুলি আসলে বেশি পরিমাণে দীর্ঘদিন খাওয়া শরীরের জন্য কোনোভাবেই সুস্থতা রাখে না। কাজেই আমাদের যত্নশীল হতে হবে। প্রতি বেলায় আমাদের খাবারের মধ্যে আমরা মাংস খাবো, অসুবিধা নেই, কিন্তু আমাদের একটু শাকসবজি, অন্যান্য খাবারগুলো আনুপাতিক হারে খেতে হবে। এবং যেহেতু মাংস বেশি খাওয়া হচ্ছে, অতএব একটু শারীরিক পরিশ্রম, একটু ব্যায়াম, একটু ব্যায়াম করে এই জিনিসটা একটু মানে খরচ করতে হবে। এটা বেশি জমাইতে পারা যাবে না, কারণ তাতে প্রেশার বেড়ে যেতে পারে, অন্যান্য সমস্যা হতে পারে, বাতের সমস্যা হতে পারে এবং কোলেস্টেরলের সমস্যা হয়ে আপনার জন্য দীর্ঘমেয়াদী কোনো ঝুঁকিতে পড়ে যেতে পারেন এবং অন্য কিছুও ঘটতে পারে। ধন্যবাদ। জি, আসলে ক্ষতিকর জায়গাটা বললেন। আসন্ন যে কোরবানি ঈদ এবং আপনি জানেন এবং আমরা সবাই জানি করোনা মহামারীর একটি প্রকোপ বেড়েই চলছে, এবং এই সময় আসলে সাধারণ জনগণ থেকে আসলে আমাদের অনেকের একটা সাধারণ প্রশ্ন থাকে। রেড মিট যেটার কথা বললেন, যে গরুর মাংস, ছাগলের মাংস অথবা উট বা দুম্বার মাংস হতে পারে। এই যে গরু কুরবানির মাধ্যমে আসলে গরুর মাংস খাওয়ার মাধ্যমে আসলে করোনা ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা আছে কিনা, যে জিনিসটা আসলে আমরা অনেকটা ধারণার মধ্যে থাকি। এই বিষয় সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। না, আপনি এই ব্যাপারটাতে একটা জিনিস খেয়াল করতে হবে। আসলে সারা পৃথিবীতে
মানে এখন দ্বিতীয় ঢেউ চলছে, উন্নত বিশ্বে তৃতীয় ঢেউয়ের লক্ষণ দেখা দিচ্ছে। বাংলাদেশে এই মুহূর্তে যদি আপনি গড়ে দেখেন, প্রতিদিন 200 জনের বেশি মানুষ মারা যাচ্ছে গত এক সপ্তাহ থেকে। যেহেতু 200 জনের বেশি মানুষ মারা যাচ্ছে, কাজে এই জায়গাটাতে খেয়াল করতে হবে। এবং আপনি ওই গরুর হাটে ঝাঁপিয়ে পড়া এবং আবার গরু কাটার সময় খুব কাছাকাছি একজনের আরেকজনের যাওয়া, এই ব্যাপারগুলি থেকে আপনাকে সাবধান থাকতে হবে। কোরবানি দিচ্ছেন ভালো কথা, কোরবানি মানে কিন্তু আসলে ত্যাগ। ত্যাগের জায়গাটা থেকে আগে এক অংশ আপনি দিয়ে দেন, গরিব মানুষকে আগে দিয়ে দেন। আপনি মানে এই সময়টাতে ওই পুরো মাংসটা খালি জবাই করে ফ্রিজে ঢুকানোর নাম কোরবানি না। কোরবানি মানে আপনি ইসলামের নিয়ম অনুযায়ী 3/1 দিয়ে দেবেন গরিবকে, 3/1 দিয়ে দেবেন আত্মীয় স্বজনকে, বাকি যেটা আছে সেটা আপনি একটা মানে সময় নিয়ে আপনি খেতেই পারেন, আপনি আত্মীয় স্বজনকে নিয়েও খেতে পারেন, নিজেও খেতে পারেন। তবে খাওয়াটা যেন একদমই প্রথম দিনে আমি পাইছি আছে বেশি, আমি এই বাসায় ওই বাসায় গেলেও আমাকে খাওয়াবে, খুব সাবধান। আপনি কিন্তু মানে কোরবানি করতে যায় যে নিজে কোরবানি না হয়ে যান। সবসময় খেয়াল করবেন যে আমরা খুব ঝুঁকির মধ্যে আছি। কেন ঝুঁকির মধ্যে আছে? আমাদের পরিপূর্ণ ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম ভালোভাবে সফলতার মুখ দেখতে আরো 1 বছরের কাছাকাছি সময় লাগবে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, মাস্ক ব্যবহার করা জরুরি, যেটা আমরা করছি কম। আমি গ্রামে গঞ্জে গেলে হতাশই হই। 3 নাম্বার কথা, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এখন কোরবানির একটা ঈদ যদি পরবর্তী সময় দেখা গেল যে আপনি খুব বেশি মানে চারিদিকে চলাফেরা করলেন, বেশি মানে মানে অন্যান্য বছরে 2 বছর আগের ঈদের মতো চলে গেলেন, তাহলে হবে না। আপনার এই সময় সবসময় জিনিস খেয়াল করতে হবে যে আমরা একটা ঝুঁকির মধ্যে আছি। সালে আমরা না, পৃথিবীর সব দেশই ঝুঁকির মধ্যে আছে। এবং এই বাংলাদেশ এমনি একটু ঘনবসতিপূর্ণ এলাকা, এবং এই ঘনবসতিপূর্ণ এলাকাতে আমরা যেন একটু স্বাস্থ্যবিধি মেনে চলি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সুষম খাবারের কোনো বিকল্প নেই। এখানে আপনার মানে সুষম খাবার আমাদের মানে খালি একটা মানে নতুন আইটেম বেশি বাসায় থাকছে, সেটা হলো মাংস। এই মাংসটা আপনি খাবেন, পরিমিত বোধ নিয়েই খাবেন। অন্যান্য খাবারগুলি অবশ্যই খাবেন। রোগীর ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে হবে, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বেশি ভালো থাকে তাহলে ভাইরাসের সাথে আপনার যুদ্ধটা ভালো হবে, এবং ভাইরাস আপনাকে ততটা মানে কাবু করতে পারবে না। এবং একটা কথা আমি বলতে চাচ্ছি, সুযোগ পাওয়ার সাথে সাথে সরকার বয়স ভিত্তিক আস্তে আস্তে বয়স কমিয়ে আনতেছে, এক পর্যায়ে 18 পর্যন্ত চলে আসবে ইনশাল্লাহ। আমরা এই মুহূর্তে ভ্যাকসিন যথেষ্টই পেয়ে গেছি, এবং আমরা এই আশা করছি যে দ্রুততম সময়ের মধ্যে আমরা ব্যাপক হারে ভ্যাকসিন দিতে পারবো। কাজেই আরেকটা ঈদের আগে আমরা মানে বলতে চাই, এই কুরবানি না, পরের কুরবানিতে হয়তো আপনাদের অনেকেরই ভ্যাকসিনেটেড করা থাকবে, আলহামদুলিল্লাহ, তখন আপনারা আরো ভালো খায়েন, কোনো অসুবিধা নেই। তবে ভ্যাকসিন দেন এবং মানে ভালো থাকেন, এটা বলার পাশাপাশি ইভেন যখন ছিল না, যখন আপনার কোভিড ছিল না, তখনও কিন্তু এই রেড মিট স্বাস্থ্যের জন্য সব ক্ষেত্রে সব অবস্থায় বেশি খাওয়া ভালো না। আপনাদের অবশ্যই পরিমিতি বোধ মাথায় রেখে খাওয়াটা খেতে হবে। ধন্যবাদ। জি, আসলে যে রেড মিটের কথা বলছিলেন যে সব অবস্থায় আসলে খুব বেশি পরিমাণে খাওয়া ভালো না, পরিমিত অবস্থায় খেতে হবে। তাহলে আসলে জানতে চাচ্ছিলাম এই রেড মিটের মধ্যে আসলে কোন কোন ক্ষতিকর উপাদানগুলো আসলে থাকে যেগুলো আসলে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? আমি তো আপনাকে বললাম, বাতের ব্যথা আছে, কোলেস্টেরল আছে, আপনার মানে হার্ট রিলেটেড প্রবলেম আছে, অনেক অ্যালার্জেন আছে, জি, জি। রোগ এই এই রোগের কথা জিনিসগুলি বলেছিলেন। আছে। হ্যাঁ, অনেকগুলি জিনিসই আছে। এছাড়াও ডিরেক্টলি ইনডিরেক্টলি এটা আসলে আমরা যখন ভালো ফুড চিন্তা করি তখন কখনোই রেড মিটটা আমরা চিন্তা করি না। আমরা সবসময় এটা মনে করি যে খাইতে ভালো লাগে। এটা হলো যে একটাই গুণ, যেটা খাইতে ভালো লাগে, টেস্ট আছে। বাট এই জিনিসটা যত অ্যাভয়েড করবে তত রোগ থেকে দূরে থাকবে। ধন্যবাদ। আচ্ছা, এই যে বললেন যে এভয়েড করা উচিত আমাদের। আসলে যদি আমি একটু পশ্চিমা দেশগুলোর দিকে তাকাই, এবং সেখানে একটা গবেষণায় দেখা গেছে যে রেড মিট এখন সেই পশ্চিমা দেশগুলোর ডায়েটের যে জায়গাটা থাকে, ডায়েটের মধ্যে রাখা হয় যে ডায়েটে আপনার পরিমিত পরিমাণে রেড মিট রাখা যাবে। এই ট্রেন্ডটা কিন্তু বাংলাদেশ আসলে এমন একটি জায়গা, যদি আমরা আসলে তরুণ জনগণকে দেখি, তারা কিন্তু অনেকাংশে পশ্চিমা দেশগুলোকে অনুসরণ করে থাকে। তখন যদি তারা এই অনুসরণের ফলে মানে রেড মিট গুলো যদি তাদের খাবারের ব্যবস্থার মধ্যে, ডায়েটের মধ্যে নিয়ে আসে, আপনি আসলে এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন যে এর গবেষণা যে দেখা যাচ্ছে? তরুণ প্রজন্মের জন্য আমার বক্তব্য সহজ। তরুণ প্রজন্মের জন্য অনেক কিছুই অনেক বেশি খাওয়া যায়, তারা খেলাধুলা করার সুযোগ, এখন হয়তো ঢাকা শহরে খেলতে পারছে না, মানে গ্রামে গঞ্জে আমরা মানে সব জায়গায় আসলে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু ভালো হয়, লাফালাফি মানে খেলাধুলা এসব হয়। আর তরুণ প্রজন্মের জন্য আসলে মানে
সব খাবারই হজম হবে, তাদের মধ্যে ওই কোলেস্টেরলও বেশি থাকে না, তাদের মধ্যে হার্ট ডিজিজও থাকে না, তাদের মধ্যে লাং ডিজিজও থাকে না, অ্যালার্জেন হ্যাঁ এটা থাকতে পারে, কিন্তু ওই অত বেশি এই জিনিসগুলো হয় না। এখন এরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কোন জিনিসটা নিচ্ছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ফুড নিচ্ছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মানে লাইফ স্টাইল নিচ্ছে, কিন্তু লাইফ স্টাইলে পুরোটা নিচ্ছে না। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কিন্তু প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ সময় ব্যায়াম করে, ওদের ব্যায়ামের সুযোগও জায়গা আছে, খেলার সুযোগ আছে, অনেক কিছুই ভালো আছে। আমাদের কিন্তু গত 2 বছরে আসলে ঘর থেকেই বের হতে পারছে না, 16 মাস যে ঘর থেকেই বের হচ্ছে, আর ঢাকা শহরে তো খেলার জায়গা নষ্টই করে দেওয়া হয়েছে। কাজেই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা অংশ নিলে হবে না, দুইটা অংশই নিতে হবে। মানে যেটা খাবার হ্যাবিট নিচ্ছে ভালো কথা, বাট তার এক্সারসাইজ লাইফ স্টাইলে হ্যাবিটও আপনাকে নিতে হবে। নিয়ে এখন তো হচ্ছে কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ভাবে যে জিনিসগুলো দেখা হচ্ছে, যে এখন ওই বয়সও হয়নি ওদের মাপযোগ করা কোনটা নেব কোনটা নেব না। ক্ষেত্রে আমাদের দিক থেকে একটাই কথা, রেড মিটের পুষ্টিকতা, মানে এটা ভালো একটা উন্নত মানের প্রোটিন, এটাতে ফ্যাটও আছে, সবই আছে, কিন্তু এটা শরীরের জন্য ততটা ভালো না। এবং এতে মানে পরিমিতি পরিমাণ রেখে একটা নির্দিষ্ট পরিমাণ, যে আমি 15% অফ দ্য টোটাল মিল, যে আমার টোটাল মিলটা যেটা আছে তার 15% সারাদিনে আমি যতটুকু ক্যালোরি নেব, তাহলে আমি যদি মনে করি যে আমি 1000 ক্যালোরি খাবো, তাহলে আমাকে 150 হবে, 2000 ক্যালোরি খাবো, তাহলে 300 বা 350 কিলো ক্যালোরি আমি এই রেডমিট থেকে নিতে পারি। আর বেশি আসলে নেওয়া সম্ভব না, উচিত না। এখন আমি আজকে কোরবানির দিন আমি একবার 1 কেজি 2 কেজি খেয়ে বসে থাকবো, এটা আমার স্বাস্থ্যের জন্য মোটেই ভালো হবে না, এবং এটা কখনোই আমার পরবর্তীর জন্য আসলে ভালো হবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এবং রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকতে হবে, ভেজিটেবল যথেষ্ট পরিমাণে খেতে হবে, এবং আমাদের মৌসুমী ফলের অভাব নেই, শাকসবজি ফলমূল যা আছে মৌসুমী ফলগুলি ভালোভাবে খেতে হবে, এই জিনিসটি মাথায় রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। জি, একটু পশ্চিমা দেশেরই আরেকটা গবেষণা যদি দেখি, যে অ্যাসোসিয়েশন অফ রেড অ্যান্ড প্রসেসড মিট একটা গবেষণা উঠে এসেছে যে এক ধরনের ক্যান্সার হতে পারে এই রেড মিট খাওয়ার ফলে, এবং ক্যান্সারটি হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার। এই যে ক্যান্সার একটা প্রবণতা থাকে, আসলে রেড মিটের মাধ্যমে কি আসলে ক্যান্সার হবে কিনা, তাহলে কি আমরা যারা আছি সাধারণ জনগণ আছি, মানে খাওয়া কি একেবারেই বন্ধ করে দেওয়া না এরকম না, একটা? একেবারে বন্ধ করার কোনো কারণ নেই। আর আপনার যে স্টাডি থেকে বলছেন, আপনি একটা কথা বলি, হ্যাঁ, বাংলাদেশের মানুষ, ইউরোপিয়ান মানুষ এবং আপনার আমেরিকান মানুষ, হ্যাঁ, আমেরিকান মানুষ এদের রিফাইন্ড ফুড খায় বেশি, হ্যাঁ, এদের খাবারের মধ্যে আঁশ কম থাকে। একজন আমেরিকান গড়ে সারাদিনে 90 গ্রাম পায়খানা করে। 90 গ্রাম, এত বড় মানুষগুলি 90 গ্রাম পায়খানা করে। একজন ইউরোপিয়ান মানুষ সারাদিনে গড়ে 100 গ্রাম পায়খানা করে। এখন বাংলাদেশের মানুষ কিন্তু ওই 90 গ্রাম 100 গ্রাম করে না, বেশ কয়েক গুণ করে, কারণ বাংলাদেশের মানুষ শাক সবজি আঁশ জাতীয় খাবার এটা বেশি খায়, এবং ভাতও বেশি খায়, যার জন্য কলোরেক্টাল ক্যান্সারের রেট বাংলাদেশে খুব কম। এটা হলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুব বেশি, কারণ ওরা রিফাইন্ড ফুড খায়, বাংলাদেশের মানুষ হিসাবে রিফাইন্ড ফুড খায় না। 1 নাম্বার। 2 নাম্বার যেটা হলো যে এই গরুর মাংসের সাথে আসলে কতটুকু আছে, ওরা কন্টিনিউয়াসলি ওরা অত বেশি একটা লেটুস পাতা ছাড়া খুব বেশি শাকসবজি খায় না। তারা একটা বার্গারের মধ্যে হয়তো একটা লেটুস পাতা দেয়, কাজে ওদের শাকসবজি খাওয়ার এবং ফলমূল খাওয়ার রেট খুব কম। এবং ওদের মানে আমাদের কিন্তু আসলে মানে আমরা আসলে ফ্রেশ খাবার খাই, আমরা মানে শাকসবজি ছাড়া তো মানে আমাদের চলেই না। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, আমরা যা কিছু খাই আঁশ জাতীয় খাবার এখানে থাকে। যে হল এইটুকু, 1-2 দিন মাংস খাইলে যে তার কলোরেক্টাল ক্যান্সার হবে আর কোনো যুক্তি নাই। এখন কন্টিনিউয়াসলি যদি আপনি বাংলাদেশে বসে ওয়েস্টার্ন লাইফ লিড করতে থাকেন, যে আমি একটা মাংস একটু মানে মানে আলু বা ওই অল্প একটু ভাত বা রুটি ছাড়া কিছু খাবো না, তাহলে আপনার ওইটা হতে পারে। বাট স্টাডি ফাইন্ডিংসই বলে যে এই এশিয়ান বেল্টে কোলোরেক্টাল ক্যান্সারের রেট ইউরোপ অথবা আমেরিকা থেকে অনেক অনেক গুণে কম। কারণ হলো যে আমাদের খাবারে প্রচুর আঁশ থাকে, আর গরুর মাংস আসলে আমাদের কিছু ফ্যামিলি ছাড়া এজ এ হোল বাংলাদেশের মানে আমজনতার কাছে গরুর মাংস বেশ দামি একটা খাবার, এবং এরা খুব বেশি খুব মানে লম্বা সময় ধরে খাওয়ার সুযোগও পায় না এবং খায় না। ধন্যবাদ। গরুর মাংস দামি খাবারের বললেন, এই গরুর মাংসের কিন্তু অনেক ধরনের প্রসেসড খাবার পাওয়া যায়। যদি আমরা দেখি যে আবারও বলছি যে তরুণ প্রজন্ম যারা আছি, এবং বেকন একটা জিনিস থাকে, আপনার হটডগে যে প্রসেস ফুড গুলো থাকে, হ্যাম থাকে, এই যে বিভিন্ন খাবারে এই জিনিসগুলা এখনকার যে আধুনিক খাবারগুলোতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং
তরুণ প্রজন্ম আমরা যারা যাচ্ছি, স্থূলতা বৃদ্ধি পাচ্ছে, মুটিয়ে যাচ্ছে অনেকে, বিভিন্ন রোগ ভিতর থেকে সৃষ্টি হচ্ছে। এই জায়গাটি আসলে বাংলাদেশের জন্য একটি ম্যাটার অফ কনসার্ন হতে যাচ্ছে কিনা যদি বলতেন। অবশ্যই আমি চাইল্ডহুড অবেসিটি অবশ্যই একটা কনসার্ন। এটার জন্য আসলে ওই যে বললাম, আমরা তো আসলে ঢাকা শহরে বা বড় বড় শহরে কোনো খেলার জায়গা রাখিনি। আর আমরা একটা প্রজন্ম তৈরি করছি যে যারা মানে আসলে কারোর সাথেই মেশার সুযোগ পায় না। বাপ মা কি চিন্তা করছে আমি জানি না। এদের মানে এই ঘরের মধ্যে একটা ডিভাইস, সেটা হলো টিভি হতে পারে, সেটা কম্পিউটার হতে পারে, সেটা মোবাইল ফোন হতে পারে, এটার মধ্যে নাকি খেলাধুলা করে, যে খেলার মধ্যে শারীরিক কোনো পরিশ্রম নাই। আর যেটা কথা আপনি যে রিফাইন্ড ফুডের কথা বললেন, এই রিফাইন্ড ফুডগুলি বেসিক্যালি একটু ক্যালোরি বেশি থাকে, এবং ক্যালোরি বেশি থাকলে যেটা হয় যে তার সারাদিনে কোনো খরচ নাই, খালি শরীরের মধ্যে আছে। চাইল্ডহুড অবেসিটির সাথে ডায়াবেটিস, পরবর্তী সময় হার্ট ডিজিজ, পরবর্তী সময় রেসপিরেটরি ডিজিজ এবং ক্যান্সার সহ অনেক কিছুই হতে পারে। কাজে এটি আমি এটা অবশ্যই আমি এখনো কনসার্ন, অত বেশি অবভিয়াসলি কনসার্ন, বাট ওই প্রসেস ফুড মানে বাইরের প্রসেস ফুড বাংলাদেশে আসলে কত পার্সেন্ট মানুষ খায়? খুব বেশি পার্সেন্টের মাফিক মানুষ খায় না। এখন আমরা যদি একটা মানে আন্দোলন তৈরি করতে পারি, মানে আমি বলবো যে মানুষকে যদি একটু মানে এ ব্যাপারে সচেতনতা মানে সৃষ্টি করতে পারি, তাহলে আমার মনে হয় যে এই জায়গাটা থেকে আমরা ফিরতে পারবো। সেক্ষেত্রে প্রত্যেকটা পরিবারকে আন্তরিক হতে হবে, এবং আসলে অবেসিটি এবং এর কমপ্লিকেশন যেটা আছে পরবর্তী সময় শিশু, প্রত্যেকটা মা কিন্তু তার শিশুকে ভালোবাসে। মা বাবা যদি জানে যে এই খাবারটা পরবর্তী সময় শিশুর স্বাস্থ্যের জন্য ভালো না, বিভিন্ন রোগের মানে ডিপো হতে যাচ্ছে, কাজেই বাপ মা কিন্তু আসলে এই খাবারগুলিকে তাদের উৎসাহিত করবেন। আর বাপ মাই তো ওই বয়সে অর্থের উৎস। বাপ মা যদি আস্তে আস্তে বুঝাইতে থাকে এবং হেলদি দেশি খাবার, ফ্রেশ খাবার খাওয়ানোর ব্যাপারে আন্তরিক হয়, এবং ওদের একটু মানে খেলাধুলার সুযোগ করে দেয়, শারীরিক পরিশ্রম, কায়িক পরিশ্রমের সুযোগ করে দেয়, তাহলে আমরা এই জায়গাটা থেকে এখনো ফেরার সুযোগ আছে। তবে চাইল্ডহুড অবেসিটি অবশ্যই একটা খুব কঠিন চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ থেকে আমাদের ফিরতে হবে। সফট ড্রিঙ্কস থেকে শুরু করে যত রকম এই যে আজে বাজে ড্রিঙ্কস গুলি আছে, এবং চিপস থেকে শুরু করে যতগুলো ফাস্ট ফুড আছে, এই মানে পিঠা যত কিছু আছে, এইসব জায়গা থেকে আমাদের ব্যাক করতে হবে। আমাদের বাংলার যে শাশ্বত রূপ, বাংলার যে সত্যিকার যে খাবার, সেই খাবারেই ফিরতে হবে, এবং এই খাবারগুলি প্রতিদিন একটা তৈরি করতে হবে। ওই লম্বা সময় ফ্রিজে রেখেও খাওয়ার কোনো দরকার নেই। ধন্যবাদ আপনাকে। জি, আসলে আমরাও চাই বাংলার খাবার আসলে সবার ঘরে ঘরেই থাকুক। এই মুহূর্তে জানতে চাচ্ছিলাম, আচ্ছা বয়স ভিত্তিক সচেতনতা আসলে এই ঈদের সময় আসলে যদি বলি শিশুদের আসলে কি পরিমাণ এই রেড মিটটা গ্রহণ করা উচিত, অথবা মধ্যবয়স্ক যারা আছেন, এবং সবচেয়ে মানে ভালনারেবল গ্রুপটা হচ্ছে বয়োজ্যেষ্ঠ যারা আছেন, এই তিনটা গ্রুপের মানুষ আসলে কি পরিমাণ আসলে রেড মিট এখন গ্রহণ করা উচিত তাদের জন্য? যদি আমি শিশু বা কিশোর যারা আছে, অথবা কেবল যৌবনে পদার্পণ আছে, এদের খাবারটা নিয়ে খুব বেশি রেস্ট্রিক্ট করতে চাই না। হ্যাঁ, এদের খাবারটা নিয়ে রেস্ট্রিক্ট করতে চাই না, কারণ এই বয়সে খাওয়াটা খুব একটা যে ক্ষতি করবে তা না। এবং বৃদ্ধ যারা, বয়োজ্যেষ্ঠ যাদের, তাদেরও আমি কিছু বলতে চাই না, কারণ তারা অলরেডি জানেন কোনটা খেলে তাদের শরীরে ব্যথা হবে, কোনটা খেলে প্রেশার হবে, কোনটা খেলে ইয়ে হবে। এখন থাকলো মাঝখানে বয়সটা বাঙালি কালচারের মধ্যে একটা বাজে জিনিস আছে, যে জিনিসটা হলো যে আপনি খাচ্ছেন, আপনাকে বারবার উঠায় দেওয়া হচ্ছে। এই জায়গাটা যদি একটু ইয়া করে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি খাবেন। আর কারো যদি খুব বেশি খাবার লোভ থাকে, তাকে একটু বলতে হবে এবার থামতে হবে, কারণ হলো যে তার বয়সটা কিন্তু আমি মাঝ বয়সে চলে আসছে। যে মাঝ বয়সে আসলে খুব রিস্কি জিনিস, কারণ এখানে অত বেশি ব্যায়ামের কালচার বাংলাদেশের নাই। ডায়াবেটিস হওয়ার আগ পর্যন্ত খুব বেশি হাঁটার অভ্যাসও নাই, এবং কোনো একটা সমস্যা হওয়ার আগ পর্যন্ত যে শারীরিক পরিশ্রম বা খাদ্য সংকোচন করে যে একটা জায়গায় আসবে, এই অভ্যাসটা এখনো বাংলাদেশে খুব বেশি হয়ে ওঠেনি। তো স্টেট কথা হলো শিশু এবং কিশোর এবং নতুন মানে যুবক যারা আছে অল্প বা বয়সী, তাদের খাবার নিয়ে এত বেশি চিন্তা দেয় না, খেয়ে নেই কয়দিন এই চান্সে, হ্যাঁ অসুবিধা নেই। আর ওরা একটু খেলাধুলা, সাঁতার যদি পারে, কোনো অসুবিধা নেই। বয়স্ক মানুষ জানে তাদের অবস্থাটা। আর মাঝখানে মানুষকে একটু সচেতন করে দিবেন, এই জন্য সচেতন করে দিবেন, তাদের তখনও খাবার লোভটা কাজ করে, কিন্তু শরীর আর পারমিশন দিচ্ছে না, অ্যালাউ করছে না। কাজেই ওই ডিপোজিট হবে, ফ্যাট ডিপোজিট হবে, কোলেস্টেরল ডিপোজিট হবে, আবার কারো কারো বাত শুরু হয়ে যাবে। আমি এই জায়গাটাতে একটু যত্নশীল হওয়ার জন্য আপনার এই টেলিভিশনের মাধ্যমে জনগণকে বলছি যে খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন, এবং সুস্বাস্থ্যের কথাও ভাবুন। ধন্যবাদ।
জি, আসলে আপনার কাছে শেষ প্রশ্নে চলে যাচ্ছি। সুস্বাস্থ্যের কথা ভাবা যখন উচিত, তখন আসলে রোগী যারা আছে, হাই প্রেশারের রোগী আছে, কোলেস্টেরল রোগী আছে এবং ডায়াবেটিস যারা রোগী আছে, আ তাদের ক্ষেত্রে আপনার সতর্কতা পরামর্শ কি থাকবে যদি বলতেন? না, একদম দিলকে কষ্ট দিয়ে সোজা না খেয়ে বসে থাকার দরকার নেই। হ্যাঁ? কারণ হলো যে যিনি ডায়াবেটিস তার যদি একটা মিষ্টি খেতে খুব ইচ্ছে করে, আমি কি করি? আমি নিজে ডায়াবেটিস মানুষ। মিষ্টি খাওয়ার পরে আমি ৩,০০০ স্টেপ হেঁটে নিলাম। ৩,০০০ স্টেপ মোটামুটি ২ কিলোমিটারের কাছাকাছি। খাইলাম মনে চাইছে একদমই মানে বন্ধ করার দরকার নেই। বাট আপনি সাথে, সাথে একটু আপনি ওইটুকু জ্বালানোর ব্যবস্থা করে দিবেন। এখন কোরবানির ঈদে অল্প ২-১ পিস মাংস খাবেনই। এই বাড়িতে ওই বাড়িতে যাবেন কিছুটা মানে খেতে বাধ্য হবেন। এখন খুব বেশি আমি উৎসাহিত করছি না এই বাড়িতে ও বাড়িতে এই করোনার মধ্যে যাওয়ার জন্য। বাসায় যদি খান তো আমার মনে হয় যে একটু এক্সারসাইজ করে ওটা বার্ন করে নেওয়াই ভালো। আর একদমই তো বন্ধ করতে পারবেন না, কিছু হলেও তো মানে কোরবানিতে খেতেই হবে, বলে লাভ নেই। হ্যাঁ, কাজে আপনি আপনার শরীর কিভাবে সুস্থ থাকে আপনি ওইভাবে নিজেকে কন্ট্রোল করেন, পরিমিতি বুঝে খান, ১ নাম্বার কথা। ২ নাম্বার যেটা করেন সেটা হলো যে প্রয়োজনে অন্যান্য সময় যে পরিমাণ এক্সারসাইজ করেন তার থেকে অন্তত আধা ঘন্টা এক্সারসাইজটা বাড়ায় দেন। সকাল এবং বিকাল মিলে ১ ঘন্টা করলে হয়তো আপনার এই খাবার থেকে যে সমস্যাগুলি হওয়ার কথা এই সমস্যাগুলি অনেকটুকুই আপনি অ্যাভয়েড করতে পারবেন। কিন্তু যার সত্যিই বাত আছে, যার সত্যিই সমস্যা আছে কোলেস্টেরল রিলেটেড, তাকে সত্যিকার অর্থেই আসলে যত্নশীল হতে হবে। শিশুরা খাক, শিশু কিশোরেরা খাক, এরা একটু খাইলে এবং একটু ব্যায়াম করলে আমার মনে হয় যে কোনোই সমস্যা হওয়ার কথা না। এটাই সর্বশেষ কথা আমার। ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। আজকের আয়োজনে এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি। দর্শক, এই ছিল আজকের পর্বের আয়োজন। গরুর মাংস খাবেন, রেড মিট খাবেন, অন্যান্য মাংসও খাবেন। কিন্তু মনে রাখতে হবে পরিমিত পর্যায়ে খেতে হবে এবং সেই সাথে এই মাংসের যে চর্বি আপনি গ্রহণ করেছেন, সেই চর্বিগুলো ঝেড়ে ফেলার চেষ্টাও করতে হবে। শারীরিক পরিশ্রমের দিকেও খেয়াল রাখতে হবে। ততক্ষণ সংবাদ প্রকাশের সঙ্গেই থাকুন, সময়কে অতিক্রম করার প্রত্যয়। ধন্যবাদ।